একদিকে শিলিগুড়ির মতো অত্যন্ত উন্নত শহর, অন্যদিকে গ্রামীণ এলাকা। তাই গৌতম দেব পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বাড়ি বাড়ি প্রচার সারছেন লোকসভার তাদের প্রার্থীকে জয়ী করানোর জন্য। একটু দেখবে, একটু বলবে বন্ধু বান্ধব, ভোট দিতে হবে। এই যে রাস্তা রাস্তা প্রচার, কেউ কেউ বলছেন, বাচ্চারা বলছে যে টিভিতে দেখা যায় যাকে সামনাসামনি দেখতে পাচ্ছি। কেমন লাগা আপনার? মানুষের সঙ্গে থাকি তো, আর যাতে জেনারেশন গ্যাপ না হয়। আমরা ছাত্র যুব রাজনীতি, বিশেষ করে স্টুডেন্ট পলিটিক্স থেকে এসেছি, মমতা ব্যানার্জির সাথে কাজ করেছি একসাথে। তো এই ইয়াং জেনারেশনের সাথে আমি নিজে স্বাভাবিকভাবে মিশতে খুব ভালোবাসি, ওদের সাথে ইন্টারাকশন করি। বিভিন্ন স্কুল কলেজে আমি রেগুলার ভিজিট করি। কোথায় বলি খুব ভালো লাগে এদের সঙ্গে থাকলে, ছাত্র জীবনে ফিরে যাই। এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, এরা খুব লাভে বললে, এবং এই জেনারেশন তো আমাদের ভরসা, তাদের নিয়ে কাজ করতে চাই আগামী দিনে আরো বেশি। তৃণমূল কংগ্রেস প্রথম ভোট চিহ্ন, হ্যাঁ তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেটের জন্য এসেছি, অমর সিং রায়। তো ভোটটা দেবেন বাড়িতে যারা আছে, বাড়িতে বলবেন হাজবেন্ডকে, আর যারা আছে। প্রচারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে সাধারণ মানুষকে কাছে টানার জন্যই এই উদ্যোগ। কেমন লাগছে গৌতম দা? এটা তো একটা অপরচুনিটি ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণের মানুষের সাথে মেলামেশা করা। একটু আগেই আমাদের শিলিগুড়ির সবচেয়ে পুরনো আনন্দময়ী কালীবাড়ি, ওখানে গেছিলাম। আর এদেরকে জিজ্ঞেস করে দেখুন যে আমি এদের যে কোনো ধর্ম, যে কোনো প্রোগ্রামে এখানে আসি, এবং এসজেডিএ থেকে এর বিউটিফিকেশনটা পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম। তো এখানে আত্মার শান্তি পাওয়া যায়। আমি তো নিজে হিন্দু ধর্মে আমি খুব বিশ্বাসী, আমি পূজা পাঠ সব কিছু করি, কিন্তু আমি অন্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। এটাই আমাদের সংস্কৃতি শিখিয়েছে। এই রাজনীতির ধর্ম কি হওয়া উচিত? কারণ এখন তো রাজনীতি নিয়ে বিভিন্ন রকম ধর্মের ভিত্তিতে রাজনীতি হচ্ছে। দেখুন, ধর্ম আর রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। রাজনীতিটা হওয়া উচিত ইডিওলজিক্যাল বেসড অন ইডিওলজি, বেসড অন পলিসিস। আর ধর্ম হচ্ছে নিজের বিশ্বাসের বিষয়। ধর্ম আর রাজনীতির সংমিশ্রণ ঘটালে প্রলয়ঙ্কারী হতে পারে। আর ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ, ভারতবর্ষ হচ্ছে প্লুরালিজমের দেশ, ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ। এখানে সিঙ্গুলার একমুখিতা ভারতীয় গণতন্ত্র কোনো সময় অনুমোদন করে না। এখানে যারা রয়েছেন, এই মসজিদের অন্যান্য বহু সদস্য রয়েছেন, তো তাদের কাছ থেকে একটু জানবো কেমন লাগে আপনাদের। গৌতম দা তো আসেন, গৌতম দা আসলেন তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়, সবার ভিতরে একটা আলাদা উৎসাহ, একটা আলাদা উদ্দীপনা হয়। নিশ্চয়ই এটা তো খুবই ভালো, কারণ গৌতম দা আজকে নতুন নয়, ইলেকশন বলে নয়, সব সময় উনি এখানে আসেন। যে কোনো এখানে আমাদের এখানে মৌলভী সাহেবরা আছেন, সব সময় ওনাকে ডাকেন এবং উনিও স্বইচ্ছায় এখানে আসেন। বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে। আর সেখানে কখনো পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার, কখনো জনসভা, কিন্তু ছাদ সভা এটাও করছেন গৌতম দেব। অবাঙালি এলাকায় সাধারণ মানুষকে
ডেকে নিয়ে কোন একটা বড় ছাদে এই ধরনের সভা করা হচ্ছে। এই ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড স্বাচ্ছন্দ্য, যেটা গুরুত্বপূর্ণ জায়গা। খাওয়া দাওয়া একেবারে মানে ঘরোয়া, এবং সেটা কি রোদের জন্য যে প্রচারে বেরোনোর জন্য? না, সারা বছরই এই ধরনের খাবার খাই। মাঝে মাঝে একটু অনিয়ম হচ্ছিল। অ্যাকচুয়ালি বাইপাস হয়ে গেছে 2015-তে, তো ট্রাইগ্লিসাইডটা বেশি থাকে, কোলেস্ট্রলটা একটু হাই সাইডে থাকে, সুগারের টেন্ডেন্সি আছে। একটু ফিট থাকার চেষ্টা করছি। রিসেন্টলি চেক আপে দেখা গেল ট্রাইগ্লিসাইড, ব্লাড প্রেশার অনেক বেশি। তো ডাক্তার বলছেন একটু মেডিটেশন, ফ্রি হ্যান্ড করতে, ওয়াকিং করছি। এগুলো খাওয়া তো বাড়ি খাওয়া ছাড়া খাই না এখন। আমি দূরে গেল ক্যারি করার চেষ্টা করি। খুব সিম্পল, একবার ভাত খাই, রাতে কিছু খাই না, ওই সবজি টবজি খেয়ে নিছি। মনে থাকে এগুলো প্রচারে যখন যাবেন বা যুদ্ধের যখন নামেন? না, এটা তো একটু হেলথ কনসাস হতেই হচ্ছে। কেননা অ্যাকচুয়ালি 94-এ আমার হার্ট অ্যাটাক হয়েছিল। মেন আর্টারি ব্লক ছিল, কোলাটারাল আর্টারি দিয়ে 21 বছর কাটালাম। 2015 নভেম্বরে 3টে আর্টারি ব্লক ছিল, মেজর সার্জিক্যাল ইন্টারভেনশন জরুরি হয়েছিল। তো তারপরেও তো নিয়মকানুন মানছিলাম না, কিন্তু মানতে হচ্ছে, না হলে বেশি দিন ক্যারি করা যাবে না। এই জন্য করছি সেটা। এগুলো রান্না কে করে দেবেন? মোদি? হ্যাঁ, আমি তো মিসেস ম্যাক্সিমাম ক্যালকাটাতে থাকছি, ছেলে পড়ছে ওখানে। তো আজকে তো ছিল এখানে, সেই জন্য হয়তো করেছে। না হলে কাজের একজন মাসি আছে, ও সকালে রান্না করে দিয়ে চলে যায়। ওই সকালে রান্নায় আমি রাত্রে কেমন রান্না করেন বৌদি? ও তো ভালো রান্না করে, সবসময় করে না, যখন করে তো ভালোই করে। আপনি তো নর্থ বেঙ্গলের মানুষ, মানে হচ্ছে সবসময় একটু বিভিন্ন রকম মাছ, শাকসবজি সেগুলো খান, কিন্তু সেগুলো সবই তো আপনি খুব একদম সাধারণ খাওয়া খাচ্ছেন। না, এরকমই খাই। আমার ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছটা অ্যাকচুয়ালি ভালো লাগে। তো মাঝে নানা রকম প্রিপারেশন হয়, তো সব প্রিপারেশন এখন খাওয়া যাচ্ছে না। বড় মাছ খেতেই না করেছে 1 কেজির উপরে। এগুলো মেনটেন করে যতটুকু খাওয়া যায়। পথে প্রান্তরে যেখানে সেখানে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন গৌতম দেব। অন্য সময় তিনি মন্ত্রী, এখন তিনি একেবারেই তৃণমূল কর্মী। কি ভাবছেন, কি বলছেন এই দার্জিলিং লোকসভাকে কেন্দ্র করে, তার কাছ থেকে আমরা সরাসরি জানবো। গৌতম দেব, কতটা সুবিধাজনক পরিস্থিতি এবার? দেখুন, পুরোটাই অ্যাডভান্টেজেস স্টেজে আছি আমরা, কিন্তু আমাদের নেত্রী যেটা বলেছেন, উনি একদম পারফেকশনিস্ট এবং কোনো ব্যাপারেই শেষ না অবধি ওনার সন্তুষ্টি নেই। এবং আমাকে কালকে উনি মেসেজ করেছে যে আরও টাইম দাও, আরও ডিভোশনে যাও। তো সেটা থেকে আমরা অনুপ্রেরণা পাই যে অ্যাডভান্টেজ জায়গাটা আছে দেখে সেটাকে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে ফারাক থেকে থাকে, কোনো সুযোগ দিতে চাই না। একটা ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করার জন্য সারা বছর আমরা গ্রীষ্ম বর্ষা থাকি। এটা হচ্ছে আমাদের রেজাল্টের টাইম। সুতরাং সেই রেজাল্টটা পরীক্ষায় হলে ভালো ফল করতেই হবে। তার জন্য কোনো অপশানই আমরা আনটার্ন রাখছি না, সেরাটা সবাই মিলে দিচ্ছি। প্রতি বছর বলা হয় যে পাহাড়ের 3টে বিধানসভাই হচ্ছে ভোটে জেতায় এখানকার এই দার্জিলিং লোকসভা কেন্দ্রকে। এবারও কি সেই সম্ভাবনা রয়েছে? প্রতিবার এটা হয়। এবার তো পাহাড়ে অ্যাডভান্টেজ তৃণমূল, কারণ পাহাড়ে মূল রাজনৈতিক শক্তি যারা, তারা তৃণমূল কংগ্রেসকে ফুল ফ্লেজেড সাপোর্ট করছে। এবং পাহাড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়নটা করেছে পাহাড়ের 3টে বিধানসভায়, এবং তাদের দাবি ছিল যে একজন ভূমিপুত্র শিক্ষিত মানুষকে দিতে হবে, অমর সিং রায় সেই ক্যাটাগরিগুলো সবটাই ফুলফিল করছে। অন দি আদার হ্যান্ড, যাদের সাথে আমাদের গত 2টো ইলেকশনে লড়াই হয়েছে, একজন ছিলেন অনেক উচ্চ স্তরের ন্যাশনাল স্ট্যাচারের লোক, যশবন্ত সিং, তাকে 5 বছর পর ডিনাই করেছে ঠিকই। পরের বার যাকে দেওয়া হচ্ছে 7 টাইমার্স রাজ্যসভা মেম্বার্স এবং ফার্স্ট টাইম লোকসভায় জিতেছে 1,78,000 ভোটে জেতা, এবং 3 বছর মন্ত্রিসভায় ছিলেন নরেন্দ্র মোদীজি মন্ত্রিসভায়, তাকে পার্টির টিকিট ডিনাই করেছে। তার বদলে একজন সম্পূর্ণ আনকরা নতুন এবং মণিপুরের বাসিন্দা, দিল্লিতে থাকে, তাকে নিয়ে এসছেন
যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, দার্জিলিং জেলার যে ডাইভার্সিটি, তার কোনো কিছুর সাথে পরিচিত নয়। এবং এখানকার 16 লক্ষ ইলেকটোরেট 10 বছরে এই বাইরের লোকদের কাউকে পায়নি। দার্জিলিংয়ে একটাই সিট যেখানে গোর্খা ভাষাভাষী পাহাড়ের লোকদের রিপ্রেজেন্ট করার জায়গা পার্লামেন্টে, তাদের দুঃখ কষ্ট বেদনা বলার জন্য হাইয়েস্ট ডেমোক্রেসির যে সিট অফ পার্লামেন্ট, সেখানটায় গিয়ে বলার জায়গা, সেই জায়গাটা বারে বারে এনকোরেজ করছে বিজেপি। সুভাষ ঘিসিং একসময় বিমল গুরুংয়ের জন্য পাহাড়ে উঠতে পারতেন না, সেই সুভাষ ঘিসিং এর ছেলে মন ঘিসিং, তার জন্য আপনারা এত কিছু করলেন, অথচ জিএনএলএফ আজকে বিমলপন্থী এবং বিমলদেরকে সাপোর্ট দিচ্ছে এবং এই বিজেপির প্রার্থীকেও সাপোর্ট দিচ্ছে, কি বলবেন? দেখুন, আমার সাথে মনের দেখা হলো, আমি নমিনেশন ফাইল করে একটু ইস্টলজে চা খাচ্ছিলাম, ও এসেছিল, বেশি কিছু বলতে পারলো না, কিন্তু আমি এই প্রশ্নটা ওপেন ফোরামে রেখেছিলাম যে 2007 সালে সুভাষ ঘিসিং যখন পাহাড়ে উঠতে যাচ্ছেন, তখন বিমল গুরুংরা বাধা দিয়ে সমতলে নামিয়ে দিল এবং লেফট ফ্রন্ট তখন কোনো সাপোর্ট দিল না। 10 বছর পর তিনি যখন মারা গেলেন, তিনি কিন্তু এই দুঃখটা আজীবন নিয়ে মারা গেলেন। তার মা যখন মারা গেল, খুব আমরা দুঃখিত। আমি সেই সময় জিজেএমের অনেক নেতাকে বলেওছিলাম যে তার মায়ের মৃতদেহটাকে, প্রয়াত সুভাষ ঘিসিংয়ের স্ত্রীর মৃতদেহ পাহাড়ে ক্রিমেটেড করতে চেয়েছিলেন, সেটা কমিশনটা করতে দেয়নি, তারা পাহাড়ে তার বডিকে পৌঁছতে দেয়নি। এখন তার সন্তান বাবাকে যারা নির্বাসিত করলো, মায়ের মৃতদেহকে যারা দাহ করার জন্য পাহাড়ে উঠতে দিল না, তাদের সাথে হাত মিলিয়ে এবং তাদের 6 শিডিউলের দাবি, বিমল গুরুংদের কি দাবি জানি না, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমার মনে হয় না, স্পাইট অফ দ্যাট তারা জয়েন হ্যান্ড হয়েছে। এর মধ্যে কিছু অলিখিত বোঝাপড়া হয়, কিছু অলিখিত কারণ আছে, সেটা তো কমে কোনো না কোনো দিন প্রকাশিত হবে। কিন্তু মানুষের একটা খুব কৌতূহল যে মন ঘিসিং তার পিতা মাতার উপর যে অবিচার অন্যায় হয়েছে, যেটা কিছুটা লেট ফ্রন্টও করেছে, বাকিটা বিমল গুরুংয়ের নেতৃত্বে হয়েছে, তার সাথে কিভাবে সন্তান হয়ে তিনি হাত মেলাচ্ছেন। পাহাড়ে এই যে ভোট ভাগাভাগি, একটা সিপিআরএম দাঁড়িয়েছে, ওদিকে হরকা বাহাদুর ছত্রী দাঁড়িয়েছেন এবং তার সঙ্গে এতজন মানুষ, এতগুলো ভাগ হচ্ছে, সেক্ষেত্রে কি পাহাড়ের ভোট পেতে কোনো অসুবিধা হবে আপনাদের? না না, পাহাড়ের মানুষ একটা ধারায় ভোট দেয়। সিপিআরএম আরবি রায় একবার এমপি ছিল সিপিএম এ, পরে রিজাইন করেছিল কিছু কারণে, তাদের অস্তিত্বটা খুবই কম। জাপের নেতা হরকাজি পুরনো কালিম্পংয়ে লিমিটেড জায়গাতে আছেন, সুতরাং এইসব আমাদের কোনো প্রবলেম হবে না। ভোটটা তো একটা জায়গাতে মেইন স্ট্রিমে মানুষ দেবে, আসলে মানুষ উইনিং পসিবিলিটি দেখে, ভোটটা নষ্ট করতে চায় না। পাহাড় এবং সমতল দুটো মিলিয়ে শিলিগুড়ি, আবার শিলিগুড়ির মধ্যেও বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে, এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন আর্থিক অবস্থানের মানুষ, সেক্ষেত্রে এই পাহাড়ে বা এই দার্জিলিং লোকসভার মধ্যে শিলিগুড়ি পুরসভাটা আপনাদের না থাকা কতটা সমস্যার? শিলিগুড়ি পুরসভাটা না থাকার ডেভেলপমেন্টটাকে আমরা ভিজিবল করতে পারছি না। অনেকগুলো লোকাল বডিজের ডেভেলপমেন্ট থাকে যেটা ডোর স্টেপে পৌঁছানো যায়। আমি নিজে 20 বছর কাউন্সিলর ছিলাম, 2বার বিরোধী দল নেতা ছিলাম, আমার বৌদিও ওই ওয়ার্ড থেকে 5 বছর ছিল, আমার স্ত্রী এখন কাউন্সিলর আছে, আমি বুঝি ব্যাপারটা। আমরা সেই দুর্বলতা কাটিয়ে উঠছি, বুথভিত্তিক সংগঠনের এর কোনো বিকল্প নেই, সেটা করেছি এবং আমরা আশা করি যে আগামী দিনে মানুষ পুরসভায় সদর্থক চিন্তা ভাবনা করবে। শুধু মুখের কথায় নয়, শরীরী ভাষাতেও জেতার বিষয়ে অনেকটাই বেশি কনফিডেন্ট, আত্মবিশ্বাস ভরপুর। এবার লোকসভা নির্বাচনের ফলেই সেটা প্রমাণিত হবে। কতটা টাফ লাগছে এত দৌড়ে বেড়াচ্ছেন? না না, আমার কোনো টাফ লাগছে না, আমি তো এনজয় করি। এটা তো গুড্ডুরা জবরদস্তি আমাকে নিয়ে আসলো, আমি বললাম যে দরকার নেই, জলপাইগুড়ি খুব ইজি আছে,
ওরা বলছে একবার না আসলে নাকি ওদের ভালো লাগছে না, কি করা যাবে, সেই জন্য আসলাম। তা আই এনজয়েড এ লট। এই এত মানুষের সাথে ডেইলি দেখা হয়, আর এদেরকে জিজ্ঞেস করুন যে প্রত্যেক মাসে নিয়ম করে আসি, এটা আমাদের রক্তে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছেন। আর সবুজকে ভালোবাসে, আর এই জায়গাগুলো এত সুন্দর জায়গা, এখানে আসলে একটা মনের তৃপ্তি পাওয়া যায়। আর ইলেকশনের সময় এত নানান ধরনের মানুষের সাথে দেখা হয়। আজকে আমি রোড শোয়ে ছিলাম সুলকাপাড়ায়, একটা বয়স্ক মানুষ, আমার মনে হয় 80 বছর হবে, কাঁপছে, ভদ্রলোক এসছে, বললো অমুক সালে এখানে আপনার সাথে দেখা হয়েছিল। কি বললেন উনি ভালো করে বলতে পারলাম না, বুঝতে পারলাম না, কিন্তু ওনার চোখ, মুখ, শৈলী, ভাষা বলে দিচ্ছে যে কতটা তারা আবেগ নিয়ে আমাদের সাথে, আমাদের দলের সাথে, দলনেত্রীর সাথে যুক্ত। এইটা আমাদের খুব বিশ্বাস করুন যে একটা স্পিরিট যোগায়, এবং মানুষের সাথে থাকাটা এটা একটা স্টিমুলেশনে কাজ করে। এত ভিড়, এত লোকজন জমায়েত, সেটা সারা বছরই পান নাকি শুধু নির্বাচনের সময়? এদেরকে জিজ্ঞেস করুন, আমি আসলে লোকজন আসে, আচ্ছা, মোটামুটি লোকজন আসে। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনাকে বালুরঘাট, আপনাকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সমস্ত জায়গায় দৌড়তে হচ্ছে, ক্রাইসিস ম্যানেজার? না না, কিছু না, নর্থ বেঙ্গলে ইলেকশন পুরো করবো, তারপর কৃষ্ণনগর যাবো। মহুয়া বারে বারে ফোন করছে কয়েকবার আসার জন্য, যাব ওখানে, খুব মজা লাগে। গতবার দিদি আমাকে বীরভূমে পাঠিয়েছিলেন, আমি বললাম দিদি ওখানে গেস্টও আছে এত পাওয়ারফুল, ওখানে আমি গিয়ে কি করবো, না তুমি গিয়ে করে এসো। তো চাঁদু আমার ভালো বন্ধু, তো ওর কেয়ার অফে ছিলাম, ওখানে তারাপীঠে পুজো দিলাম, এবং ওখান থেকে ওই গরমের মধ্যে বীরভূম করলাম। এবারও ইচ্ছে আছে এই সুযোগে তো পুরো বাংলাটাও একবার ঘোরা হয়ে যায়। এটা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায়, এই ধূপগুড়ি পুরসভাতেও যখন সমস্যা হয়েছিল বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সমস্যা, আপনি সব জায়গায় গিয়ে নাকি সলভ করে দেন? না না, ওরকম কিছু ব্যাপার না। দেখুন, এরা আমাকে ভালোবাসে, একটা ন্যাশনাল লেভেলে করি। আমাদের ছেলেরা, ইয়ুথ জেনারেশন, তাদের মধ্যে তো নানান রকম বিষয়গুলো থাকে, তো একসাথে বসলে খোলাভাবে আলোচনা করলে, ধরুন আমি অনেকগুলো সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন, বিশেষ করে হাইওয়ে, রাস্তাগুলো ব্যাপারে আমি দেখেছি। মানুষ বেসিক্যালি খুব ভালো, তারা সবাই খুব উন্নয়নের পক্ষে, কিন্তু তাদের কথাটা ধৈর্য ধরে শোনার মানসিকতা থাকা চাই। আর যদি দাবি ন্যায্য হয়, তার পূরণের জন্য এটা আমাদের নেত্রীর শেখানো যে সেইখানে মানুষ যাতে বঞ্চিত না হয় দেখতে হবে। দেখুন, ইসলামপুরে 10 কিলোমিটার রাস্তা আজকে 2006 সাল থেকে বন্ধ হয়েছিল, এজেন্সি চলে গেল, আবার ওরা লাস্ট আলটিমেটাম দিয়েছিল, সেই রাস্তার তো প্রায় শেষের পথে। ধূপগুড়িতে তো এই ইস্ট ওয়েস্ট করিডোরটা শুরুই হচ্ছিল না, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন প্রায় 30-40 বার, বারে বারে আমাকে পাঠিয়েছেন, আমরা করে গেলাম, আর মোদী সরকার কৃতিত্ব নেওয়ার জন্য চূড়াভান্ডারে এসে বলে গেল। খুবই দুঃখজনক। এবং সবচেয়ে অবাক কাণ্ড যে সার্কিট বেঞ্চের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে টায়ারলেস এফোর্ট নিয়েছেন, এবং আইনমন্ত্রী মলয় ঘটক ও আমাকে কিছু দায়িত্ব দিয়েছিলেন, বারে বারে গেছি ওখানে, না হলো 30-40 বার গেছি। হাইকোর্টে অনারেবল জাজেসদের সাথে বারে বারে মিটিং হয়েছে, পরিদর্শন হয়েছে। ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস টু সাম এক্সটেন্ট বলবো যে বিকেন্দ্রীকরণ করেছেন, সেমনি জুডিশিয়ারিটা নিশ্চয়ই, এটা সুপ্রিম কোর্টের ডিসিশন, হাইকোর্টে ফুল বেঞ্চের ডিসিশন, কিন্তু ইমপ্লিমেন্টেশন পার্টটা কিন্তু 100% স্টেট গভর্নমেন্ট। একটা টাকাও সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, 100% টাকা স্টেট এক্সচেকার থেকে দিয়েছে। 3 বার আমরা পরিকাঠামো রেডি করেছি। ফাইনালি যখন শুরু হবে, এর আগের চিফ জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্যের সময়, তখন তারা একটা নোটিফিকেশনের সইয়ের জন্য এটাকে প্রায় 6 মাস পিছিয়ে দিয়ে এটা পরবর্তীকালে উদ্বোধন করতে হলো। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। উত্তরবঙ্গের মানুষ বলতেই, একজন তৃণমূল নেতা বলতেই আপনার কথা বোঝা যায়। তো সেই জায়গা থেকে যখন মোদী আর অমিত শাহ বারবার এখানে আসছে, কি মনে হচ্ছে একটু চাপ বাড়ছে? এর আগে আপনারা জানেন তো যে অমিত শাহ এসেছিল একজন আদিবাসী বাড়িতে, রাজু আর গীতা, তাদের বাড়িতে, নকশাল বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। তার 3 দিন পরে কিন্তু রাজু মহালি আর গীতা মহালি আমাদের দলে যোগদান করেছে। তারা খুব সুখে শান্তিতে আছে, ভালো বাড়ি তাদের, ছোটোখাটো একটা ছোট্ট বাড়ি, আমি 2টো গাছ গিয়ে লাগালাম, নিকানো উঠোন।
খুব ভালো লাগে। আর আমাদের তৃণমূলে অনেক লিডারশিপ আছে, বুঝলেন তো, সবাই মিলে একসাথে আমরা একটা টিম ওয়ার্ক করে কাজ করি, একটা পরিবারের মতো কাজ করি, সেখানে সবাই থাকে, তার মধ্যে আমি একজন। আসলে কনফিডেন্স লেভেলটা একটু বেশি, এবং যেটা বলছিলাম যে ক্রাইসিস ম্যানেজার, এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। তার কারণ পশ্চিমবঙ্গের উত্তর এলাকায় যেখানে যে সমস্যাই হোক ডাক পড়ে গৌতম দেবের, এবং তার জনপ্রিয়তাও বোঝা যায়।